যদি আমাকে নির্বাচিত করে যদি জাতীয় সংসদে পাঠান, সেখানে একটা কাজ অবশ্যই করব, সেটা হচ্ছে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় যত সেবা আছে, রাষ্ট্রীয় সেবাগুলো যাতে করে প্রত্যেকটা নাগরিক তার ঘরে বসে পেতে পারে, সেই ধরনের সুযোগ যদি আমি পাই, অবশ্যই সেই প্রচেষ্টা আমি অব্যাহত রাখবো, যাতে করে নাগরিক যে সেবা, এরা যেন কোনো ভোগান্তির শিকার না হয়। প্রশাসন যদি দুর্নীতিমুক্ত হয়, প্রত্যেকটা সেবা, অনলাইন জিডি থেকে শুরু করে এটা আইনি সেবা হতে পারে, প্রশাসনিক অন্যান্য সেবা হতে পারে। এখানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অনেকগুলো সেবার আছে। এই সেবাগুলো যেন মানুষ বা প্রত্যেক নাগরিক আপনার জন্য ঘরে বসেই পেতে পারেন, কিংবা আরও খুব ইজিয়েস্ট ওয়েতে সহজলভ্যভাবে পেতে পারেন, সেই ধরনের ব্যবস্থা ইনশাআল্লাহ আমি গ্রহণ করব। সর্বোপরি রাষ্ট্র, বাংলাদেশ সরকার আমাকে যেই জায়গাতে আমার ক্ষমতায়ন করবে, ক্ষমতা প্রদান করবে, সেটাকে কাজে লাগিয়ে যাতে করে আমরা যশোর ৪ এই অভয়নগর, বাঘাপাড়া এবং বসুন্ধিয়া বাসীর উদ্দেশ্যে আমি নিজেকে উৎসর্গ করে দিতে চাই। এবং আমি আসলে আপনাদের মানে নেতা হতে চাই না, এটা বারবার আমি একটা কথা বলি, আপনাদের খাদেম হতে চাই। আর এই খাদেম হওয়ার সুযোগ অবশ্যই আপনারা মিস করবেন না। এবং আমাদের যশোর ৪ আসনের জন্য অন্যান্য প্রার্থীরা যেভাবে আছেন, আপনারা তাদের যোগ্যতা, তাদের পারদর্শিতা এবং তাদের অতীত সবকিছু বিবেচনা করেই আশা করছি আপনারা ইনশাআল্লাহ হাত পাখাকে জয়যুক্ত করবেন এবং সঠিক এবং যোগ্য প্রার্থীকে আপনারা বেছে নেবেন। আসলে হাত পাখায় ভোট দেওয়ার আসলে অনেকগুলো রিজন আছে, অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে, আপনি যদি দেখেন ৫৩ গত স্বাধীনতার পরবর্তী ৫৩-৫৪ বছরে বারবার আমরা আসলে ক্ষমতার পাল্লা বদল হতে দেখেছি। যে এখানে দেখা যাচ্ছে একটা দল আসছে, ৫ বছর পর আরেকটি দল আসছে, এরপর ৫ বছর পরে আরেকবার কিন্তু এই সিংহাসনটা চেঞ্জ হয়েছে। ঠিক যশোরের মধ্যেও স্বাধীনতার পরে যতগুলি নির্বাচন হয়েছে, একটি দল পরবর্তীতে আরেকটি দল কিন্তু এখানে বাই রোটেশন তারা আসছে। কিন্তু আসলে জনগণের আসলে কাঙ্ক্ষিত মুক্তি বা কাঙ্ক্ষিত যেটা প্রত্যাশিত ডেভেলপমেন্ট, প্রত্যাশিত যে জন আকাঙ্ক্ষা, এটা কিন্তু পূর্ণ হয়নি। খুব সঙ্গত কারণেই আমার এই প্রিয় যশোর ৪ আসন অধিবাসীরা বারবার কিন্তু আসলে দেখেছেন, কখনো এই প্রার্থীকে দেখেছেন, কখনো অন্য প্রার্থীকে দেখেছেন। যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে আসলে চেঞ্জটা আসবে কোথায়? আমরা মনে করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে আসলে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। তো আমরা একটা সুনির্দিষ্ট মটো বা একটা ভিশনকে লক্ষ্য নিয়ে আগাচ্ছি। তো আমরা মনে করছি যদি সৎ এবং দক্ষ, সততা এবং দক্ষতা যদি সন্নিবেশ হয় এবং নীতির যদি পরিবর্তন হয়, পাশাপাশি সততা এবং দক্ষতার যদি একটা চমৎকার কম্বিনেশন হয়, তাহলে অবশ্যই যশোর ৪ শুধু না, বাংলাদেশের প্রত্যেকটা আসনে আমূল পরিবর্তন হবে। তো আমাদের ২৪শে গণ অভ্যুত্থানের পরে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে নতুন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, নতুন একটা অবস্থান তৈরি হয়েছে। সেই অবস্থানটা হচ্ছে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়া, স্বপ্নের বাংলাদেশ গড়া। তো সে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা যে প্রার্থীগুলো দিচ্ছেন বা দিয়েছেন, আমি মনে করছি তারাই এই বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠন করতে পারবে। আর চরমনাই পীর সাহেব হুজুরের মূল লক্ষ্য হচ্ছে ইসলাম, দেশ, মানবতা। এবং ইসলাম, দেশ, মানবতাকে আমরা ৩টা লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা মূলত কাজ করছি। এবং সৎ এবং দক্ষ যোগ্য নেতৃত্ব আছেন এবং তাদেরকে কিন্তু উনি নমিনেট করছেন, নমিনেশন দিচ্ছেন। আশা করছি তাদের হাত ধরেই বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে যে হাজারো এখানে জনগণ আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন এবং তারা এখানে আহত হয়েছেন। তো তাদের আমরা সেই যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা অবশ্যই মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে শহীদের মর্যাদা দান করেন। পাশাপাশি যারা আহত হয়েছেন দ্রুত আরোগ্য লাভ হন, এটা আমরা খুব আশা করছি। আমরা মনে করছি তাদের যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়টা আমরা কখন করতে পারবো? তাদের যে ত্যাগ করেছেন, আত্মত্যাগ দিয়েছেন, এভাবে তারা যে জলাঞ্জলি দিয়েছে, তাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন কেন? একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইনসাফ ভিত্তিক এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করা। তো এই ক্ষেত্রে আমি মনে করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাগ্রে এগিয়ে। এবং আপনারা সবাই জানেন, প্রিয় যশোরবাসী, আপনারা সবাই জানেন, বাংলাদেশের ২৪শে গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু মাঠে নেমেছিল এবং এই ছাত্রদের পক্ষে, যুবকদের কাছে একে কাঁধে কাঁধ মিলিয়ে
একই পাশে থেকে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই পীর সাহেব আজহার করিম সাহেব যে প্রত্যাশা এবং আশা নিয়ে যে আপনাকে নমিনেশন দিছে, তো তার আশা প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন এবং একই সাথে জনগণের আশা প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন সংক্ষেপে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে তারা তো অনেক বড় আশা নিয়ে আমাকে এখানে নমিনেশন দিয়েছেন। এবং আমি সেই ছাত্রকাল থেকে শুরু করে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দায়িত্বশীল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে দায়িত্বশীল ছিলাম। তো ছাত্রকাল থেকেই উনি আমাকে দেখে আসছেন এবং দলীয় যে হাই কমান্ড আছে উনারা কিন্তু ছোটবেলা থেকেই এবং ছোট থেকেই আমাকে দেখে আসছেন এবং সেইখানে আমরা সেই সমস্ত পরীক্ষায় আমি মনে করছি বা অন্যরা অনেকেই মনে করেন আমি এখানে উত্তীর্ণ। তো আমরা আশা করছি আমার মধ্যে আল্লাহ তাআলা যে সততা দিয়েছেন, মেহেরবানি করে যে সততা দিয়েছেন, যে যোগ্যতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই সততা এবং যোগ্যতা এবং আল্লাহ তাআলার রহমত নিয়ে যদি আমাদের সাথে থাকে, অবশ্যই আমি তাদের প্রত্যাশা ইনশাআল্লাহ পূরণ করতে পারবো। পাশাপাশি আমাদের যশোর ৪ আসনে যারা আমার এলাকায় যারা আছেন, তারাও আমাকে অনেক স্নেহ করেন, যারা মুরব্বীরা আছেন তারা স্নেহ করেন, যারা ছোটরা আছেন সমবয়সী তারাও আমাকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন এবং আমি এলাকারই সন্তান, আমি মানে বাইরের কেউ না। আশা করছি যদি সঠিকভাবে তারা পর্যালোচনা করেন এবং তারা যদি সততা এবং দক্ষতা এবং যোগ্যতার তারা যদি এভালুয়েট করেন, মূল্যায়ন করেন, তাহলে অবশ্যই যশোর ৪ বাসী আমাকে অবশ্যই ভোট দিয়ে জয়যুক্ত করবেন তথা ইসলামের পক্ষে ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন, তাদের জন আকাঙ্ক্ষা পূরণ হবে। গণতান্ত্রিক বাংলাদেশ পক্ষ বিপক্ষের লোক থাকে, যেমন আপনাকে ভোট দিয়েছে, আপনি এমপি হয়ে গেছেন, আপনাকে যারা ভোট দেয় না, দেখা যায় বিগত দিন আমরা দেখে আসছি যে এমপি হইলে যারা ভোট দেয় না বিরোধী পক্ষ, এদেরকে একদম বিভিন্ন নিউজমেন্ট করা, তাদের সেবা দিচ্ছে না, তাদেরকে হয়রানি করছে। এ থেকে যদি আপনি হাত পাকার পক্ষ থেকে সদস্য হয়ে যদি আপনার মনোনীত হন, জনগণের দেয়, বিপক্ষে যারা ভোট দেন তাদের ব্যাপারে আপনার কোনো বৈষম্য থাকবে কিনা? আসলে এই ধরনের কোনো বৈষম্য থাকার প্রশ্নই ওঠে না। আসলে ইসলাম তো সবার জন্য। হ্যাঁ, একটি কথা না বললেই নয় যে এখানে আমাদের যশোর ৪ আসনে এই বাঘারপাড়া, অভয়নগর অনেক জায়গায় কিন্তু আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দু আছেন, হিন্দি কমিউনিটির লোকজন আছেন। আমাদের পাশের গ্রামেই কিন্তু কয়েকটা গ্রাম আমাদের কিন্তু হিন্দু অধ্যুষিত এবং এখানে টোটালি তারা হিন্দু কমিউনিটির। আর এক পাশে ২-৩ গ্রাম পরে আরো কিছু হিন্দুরা আছেন। তো আমি তাদের সাথেও কথা বলেছি। আসলে ইসলাম মানে তো শান্তি। ইসলামের আরেকটা অর্থ হচ্ছে এটা নিরাপত্তা। মানে ইসলামিক দল তথা হাত পাখা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় যায়, অবশ্যই দল মত নির্বিশেষে কে ভোট দিয়েছেন কে ভোট দেন নাই এই ধরনের তো কোনো বৈষম্য থাকার প্রশ্নই আসে না। আমরা চাই সব ভাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সব কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে নিয়ে আমি আমাদের যশোর ৪ করতে চাই। সম্মানিত এলাকাবাসী, আপনারা জেনে থাকবেন যে আমাদের যশোর যে কয়টি আসন রয়েছে, মোট ৬টি আসন। এই ৬টি আসনের মধ্যে যশোর ৪ একটা গুরুত্বপূর্ণ একটা আসন। আমি অ্যাডভোকেট বাইজিদ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। যদি আমার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে হয়, তাহলে যেটা বলতে হয় আমি গ্রামেই পড়াশোনা করেছি। আমার শৈশব কৈশোর এটা গ্রামেই আমার হয়েছে। আমার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া নামক গ্রামে, যশোর জেলা বাঘারপাড়া উপজেলার আমুরিয়া নামক গ্রামে, অনেকে ভাঙ্গুড়া চেনে না, আমুরিয়া নামক গ্রামে আমার পড়াশোনা হাতে করি হয়েছে গ্রামেই, স্থানীয় একটি মাদ্রাসায়। ওখানে দাখিল শেষ করেছি। পরবর্তীতে খুলনা আলিয়া কামিল মাদ্রাসায়, সেখানে আমি আলিম পাশ করি। এরপরে আমি ব্রাসের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ওখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সেখানে আমি ৩য় স্থান অর্জন করি ভর্তি পরীক্ষাতে। পরবর্তীতে ওখানে আমি আইনের উপর অনার্স কমপ্লিট করি, LLB ডিগ্রি লাভ করি এবং LLM মাস্টার্স ওখান থেকে শেষ করি। তো যেহেতু একটি ধর্মীয় ফ্যামিলি আমার এবং ধর্মীয় একটা পরিবার, বংশগত একটা ঐতিহ্য আমার আছে, সেই ক্ষেত্রে আমি পাশাপাশি আলিমের পাশাপাশি ফাজিল ডিগ্রি লাভ করি। আমার দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি NS কামিল মাদ্রাসা, কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত, সেই মাদ্রাসা থেকে আমি ফাজিলে ডিগ্রি লাভ করি। এর পাশাপাশি আমি যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে আইন,
এজন্য ইসলামিক জুরিসপ্রুডেন্স তথা ইসলামিক ফিকার উপরে আমি ঢাকা আলিয়া মাদ্রাসা, সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে আমি ওখানে কামিলের উপরে মাস্টার্স ডিগ্রি অর্জন করি। এই মোটামুটি হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা। আর এর পরবর্তীতেই আমি ২০১৮ সালে আমাদের ঢাকা আইনজীবী সমিতি যেটা, সেখানে আমি সদস্য লাভ করি এবং পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত তথা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমি ২০২২ সালে এখানে সনদ লাভ করি এবং অদ্যাবধি এখন পর্যন্ত আমি সেখানে একজন আইনজীবী হিসেবে এখন কর্মরত রয়েছি এবং নিয়োজিত রয়েছি। সম্মানিত যশোর ৪ আসনের যারা এলাকাবাসী রয়েছেন, আমার আসলে ছোটবেলা থেকেই বড় একটা স্বপ্ন ছিল এবং বড় একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার থেকেই মূলত এই সামনে আসা, সামনে পথ চলা। সেটা হচ্ছে আমি যখন ছোটবেলা থেকে আমি মানুষের কল্যাণে, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। যেমন বেশ আগেই আমি মানবতা নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছি এলাকাতে। সেখানে আমাদের যশোর জেলা থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো জায়গায় বন্যার্তদের সেবায় আমরা একসাথে গিয়েছি। ওখানে ফর এক্সাম্পল আমরা সিলেটে গিয়েছি, কুড়িগ্রামে গিয়েছি, ফেনীর যে বন্যা হলো সেখানে গিয়েছি। এভাবে আর্তমানবতার সেবায় আমরা সবসময়ের জন্য কাজ করার চেষ্টা করছি আর কি। এবং ব্যক্তিগতভাবে আমি এখানে নিয়োজিত ছিলাম। এর বাইরে গিয়ে আরও অন্যান্য যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে সেখানেও শিক্ষার্থীদের মানোন্নয়ন করার জন্য কর্মশালা আয়োজন, পাশাপাশি এলাকায় কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেখানে আর্থসামাজিক ব্যবস্থা কিভাবে উন্নয়ন করানো যায়, সেখানেও আমি অবদান রাখার চেষ্টা করেছি। সম্মানিত এলাকাবাসী, দেশ ও প্রবাসে থেকে যারা আমাকে দেখছেন, আসলে যশোর ৪ আসনে যদি এখানে মনোনীত আমি হয়েছি, আমি যদি যশোর ৪ আসন থেকে যদি সংসদ সদস্য হিসেবে যদি আমি জাতীয় সংসদে যেতে পারি এবং আপনারা যদি আমাকে ভোটের মাধ্যমে, আমাকে সমর্থনের মাধ্যমে যদি জাতীয় সংসদে আমাকে পাঠাতেন, আপনারা যদি জয়যুক্ত করেন, তাহলে আমি কি কাজটি করব? আসলে দেখেন, বাংলাদেশ সংবিধানের ৬৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন জাতীয় সংসদ যিনি জাতীয় সংসদ সদস্য হবেন, যিনি এমপি হবেন, এমপি হওয়ার আসলে মূল ক্রাইটেরিয়া, মূল দায়িত্বটা হচ্ছে আইন প্রণয়ন করা আমাদের বাংলাদেশ সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী। বাট আমি কিন্তু এর বাইরে গিয়েও বাংলাদেশের পার্সপেক্টিভে এলাকার সাথে একটা সেতুবন্ধন কিন্তু থাকে। এলাকার সাথে একটা সেতুবন্ধন থাকে। প্রত্যেক জাতীয় সংসদ সদস্য তারা কিন্তু এলাকার সাথে একটা কানেক্টিভিটি বা কানেকশন থাকে। অর্থাৎ এলাকার যে আর্থসামাজিক উন্নয়ন, এলাকার যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, বাংলাদেশের সংবিধানে যে ১৫ অনুচ্ছেদে যে বলা হয়েছে যে বেসিক কিছু নিডস আছে মানুষের, মৌলিক কিছু প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের, যেমন ধরা যাক অন্ন, বস্ত্র, বাসস্থান, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, এই সব কিছু মানুষের কিন্তু বেসিক নিডস, মানুষের বেসিক মৌলিক প্রয়োজন। এই প্রয়োজনগুলো বাংলাদেশের সরকার বা রাষ্ট্র প্রত্যেকটা নাগরিককে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা অতীতে যেটা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যে পরিমাণ এই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই পারপাসে যেভাবে আসলে বন্টন করার কথা, যে পরিমাণ আসলে এখানে বিনিয়োগ হয় বা এখানে যেখানে অ্যালটমেন্ট যেটা হয়, সেই পরিমাণ কিন্তু আসলে সঠিকভাবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায়, ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতার সাথে কিন্তু এগুলো হয় না। তো আমি যদি যশোর ৪ আসনে যদি হাত পাখার এমপি হয়ে আমি আর যদি জাতীয় সংসদে যেতে পারি, তাহলে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কাজটা হবে, একদম প্রথম যে অগ্রাধিকার যেটা থাকবে, সেটা হচ্ছে আমার যশোর ৪কে দুর্নীতিমুক্ত একটা যশোর ৪ উপহার দেওয়ার আমি চেষ্টা করব। যেখানে দুর্নীতি থাকবে না এবং যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে জবাবদিহিতা থাকবে। যেমনটা আমরা দেখেছি ইসলামী শাসন ব্যবস্থা, আমরা যেটা দেখেছি যেখানে বড় বড় শাসক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক, তাকেও পর্যন্ত প্রজারা, অর্থাৎ তারা যেন ওই দেশের নাগরিকরা তাদের কিন্তু প্রশ্ন করতে পারতেন, সরাসরি কিন্তু তারা জবাবদিহিতার মধ্যে আনতে পারতেন। তো আমিও চাই যে যশোর ৪ আসনকে একদম স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটা যশোর ৪ উপহার দেওয়ার জন্য। এটা আমার একান্ত কামনা এবং বাসনা। এবং আমাদের এমন একটি সমাজ আমরা চাই, এমন একটা আসন আমরা চাই, এমন একটা জনপদ আমরা গড়ে তুলতে চাই যেখানে যে সামাজিক ব্যবস্থার ভিত্তি হবে ইনসাফ, যে সামাজিক ব্যবস্থার ভিত্তিটা হবে হচ্ছে ন্যায় ভিত্তিক,
এবং এই আসনটা হবে ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক এবং কল্যাণকর একটা জনপদ যেন গড়ে তুলতে পারি, সেইটা থাকবে আমার ফার্স্ট প্রায়োরিটি। সম্মানিত দেশ ও প্রবাসের থেকে যারা দেখছেন, আমার প্রিয় যশোর এর ৪ আসনের বাগারপাড়া, অভয়নগর এবং বসুন্ধিয়াবাসী, আমার আরেকটি কাজ থাকবে, সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমাকে যে সরকার থেকে, রাষ্ট্র থেকে যেখানে আমাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হবে, যেখানে আমাদের দায়িত্ব থাকবে, আমাদের সামাজিক অবকাঠামোগত আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ইনশাল্লাহ আমি আনবো। আপনাদের স্মরণে থাকা দরকার, বা আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের যশোর থেকে শুরু করে নোয়াপাড়া হয়ে খুলনা যে রোডটা চলে গেছে, আবার যশোর থেকে কালনা যে রোডটা হয়েছে, ওখানে কিন্তু ব্যাপকভাবে সংস্কারের প্রয়োজন। রাস্তাঘাটের এখন চরম অবনতি, রাস্তাঘাট প্রচন্ড খারাপ। তো আপনারা সবাই জানেন যে নোয়াপাড়া, তারপর অভয়নগর, এই জায়গাটা যশোর থেকে শুরু করে জায়গাটা, এখানে কিন্তু অনেক আমাদের শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের দিকে যাতে করে এই শিল্পাঞ্চলটা যেন আরো ভালোভাবে গড়ে উঠতে পারে, যাতে করে ব্যাপকভাবে উন্নতি হতে পারে, সেই ব্যাপারে আমি অবশ্যই খেয়াল রাখবো। রাস্তাঘাটের যেন ব্যাপক উন্নয়ন হতে পারে, সেটা আমরা খেয়াল রাখবো। এবং যশোরটা যেন আসলে একটা ব্যবসায় বান্ধব এবং এটা হচ্ছে শিল্পাঞ্চল বান্ধব, এবং বাইরের যেন বিনিয়োগ যেখানে এখানে আসতে পারে, অর্থাৎ বাইরের দেশ থেকে যারা যেন বিনিয়োগের জন্য আগ্রহী হয়, সেই ধরনের একটা ব্যবসা বান্ধব সুন্দর একটা পরিবেশ তৈরি করা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের যশোরে, বাংলাদেশ তো আসলে যশোর তো বাংলাদেশের বাইরে কোনো জায়গা নয়। বাংলাদেশের যেমন প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় মাদকের সয়লাভ হয়ে গেছে এবং বিভিন্ন অরাজকতার সৃষ্টি হচ্ছে, তো যশোরও কিন্তু এর বাইরে না। তো এটা এই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত কিভাবে যশোর উপহার দেওয়া যায়, আমার যে শক্তি আছে, আমার যে পাওয়ার থাকবে, যে ক্ষমতা থাকবে, আপনারা যদি জয়যুক্ত করেন, তাহলে আমি এই সন্ত্রাস, এই দুর্নীতি এবং চাঁদাবাজি মুক্ত এটা যশোর ৪ উপহার দেবো ইনশাআল্লাহ। এবং যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এই জন্য আমার এটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেহেতু আমাদের এই যশোর ৪ আসনের মধ্যে, এই জনপদের মধ্যে যারা স্টুডেন্ট আছে, তাদেরকে কিভাবে দেশ এবং বিদেশ, অর্থাৎ এটা ইউনিভার্সাল মাইন্ডে কিভাবে আমরা সার্বিক ভাবে তাদেরকে হেল্প করতে পারি, দেশে এবং দেশের বাইরে গিয়ে তারা যেন বাংলাদেশের বাইরে গিয়ে উচ্চতর ডিগ্রি নিতে পারে, অক্সফোর্ডে যেতে পারে, হার্ভার্ডে যেতে পারে, তো তারা কিভাবে পড়াশোনা করে তারা দেশ ও দেশের কল্যাণে কিভাবে নিজেদের আত্মনিয়োগ করতে পারবে, সেই বিষয়টা আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমি মনে করি, যদি আপনারা আমাকে জয়যুক্ত করেন, এলাকার অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা দ্রুতই ইনশাআল্লাহ সমাধানের পথে আমি ইনশাআল্লাহ আগাবো। নকি টিভির জন্য আপনার কি পরামর্শ থাকবে? নকি টিভি আজকে এখানে কষ্ট করে এসেছেন, আমি নকি টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং নকি টিভি যেন আসলে ইসলাম, দেশ, মানবতার কল্যাণে যেন আরো অনেক অনেক দূর অগ্রসর হতে পারে। এবং একই কথা, আমার যে মৌলিক যে মটো উদ্দেশ্য আছে, যে একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য, তো নকি টিভিও যেন একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে সেই সাংবাদিকতা তারা যেন লালন করেন এবং মানুষের কল্যাণে, প্রচার এবং প্রসারে তথা কল্যাণের পথে যেন ধাপে ধাপে আরো বেশি অগ্রসর হয়, সেই সফলতা যেন মুখ দেখতে পারে, আমি তারই সাফল্য কামনা